আদালতের নির্দেশে আবারও আলোচনায় সালমান শাহের মৃত্যুর রহস্য। সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাবনূর, সামিরা এবং ডনকে একসাথে গ্রেফতার করা হয় এবং নতুন পরিস্থিতি রাতে। এদিকে আজ সালমান শাহ মামলার আরও একটি নতুন তথ্য প্রকাশ্যে আসে। চিত্রনায়িকা শাবনূরও গ্রেপ্তার হয় ডন সামিরার সাথে। এই নিয়ে সারা দেশেই চাঞ্চল্যকর ঘটনা। অবশেষে সরকার মুখ খুললেন। ফাঁসি থেকে বাঁচতে নানান ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন সালমান শাহর কুলাঙ্গার স্ত্রী সামিরা। সামিরা বারবার দাবি করছেন সালমান শাহর নাকি জন্মগতভাবেই অপমৃত্যুর প্রবণতা বেশি। সালমান শাহ নাকি আগেও 3 বার অপমৃত্যুর প্রচেষ্টা করেছিলেন। সালমান শাহ মানেই মনে হয় যে এখনো বেঁচে আছে, জীবিত। নায়িকা শাবনূরকে কেন আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো। সালমান শাহ 29 বছর ধরে যার মৃত্যু রহস্যই হয়ে রয়েছে। তার মৃত্যুর ঘটনায় করা মামলা এ পর্যন্ত তদন্ত করেছে পুলিশের 4টি সংস্থা। তাদের সবাই ঘটনাটিকে অপমৃত্যু বলে প্রতিবেদন দেয়। আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত, এটার যোগপ্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে ছাড়বো। একটা অস্থির সময় পার করছে বাংলাদেশ, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে করতে হচ্ছে। আর বিশেষ করে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পলিটিশিয়ান না। সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। যে ইন্ডাস্ট্রিতে যত বেশি স্টার থাকে সেই ইন্ডাস্ট্রি কিন্তু তত বেশি সমৃদ্ধ থাকে। এবার সালমান শাহ মামলার বিষয়ে সুপারস্টার শাকিব খান মুখ খুললেন এবং এরই সাথে আরো অনেককে জড়িত করা হয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরেই সালমান শাহর বিষয়ে নতুন অনেক চাঞ্চল্যকর তথ্য আসে। ডন, সামিরা তাদেরকে সরাসরি দোষারোপ করা হচ্ছে এবং তাদেরকে প্রমাণসহ কিন্তু তাদেরকে প্রধান আসামি করা হয়। দর্শক শ্রোতা, এখন কি দেখতে পাচ্ছি, তারা 3 জন একসাথে গ্রেফতার হয় এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ হয়। এই নিয়ে বর্তমান সরকার তিনিও মুখ খুলেন এবং দেশের এই পরিস্থিতি দেখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষ এই সালমান শাহ মামলাটি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সালমান শাহ 29 বছর ধরে যার মৃত্যু রহস্যই হয়ে রয়েছে। তার মৃত্যুর ঘটনায় করা মামলা এ পর্যন্ত তদন্ত করেছে পুলিশের 4টি সংস্থা। তাদের সবাই ঘটনাটিকে অপমৃত্যু বলে প্রতিবেদন দেয়। তবে সবশেষ 21 অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় মামলা করেন সালমান শাহর মামা। মামলায় আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার পরকীয়া প্রেমিক খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন, সামিরার মা লুসি সহ 11 জন। সালমান শাহর মরদেহে রক্তের দাগ দেখার অভিযোগ করেন তার মা নীলা চৌধুরী। এমনকি মর্গে নেওয়ার সময়ও নাকি সালমান শাহ জীবিত ছিলেন, সেই দাবিও করেছেন নীলা। এবার সে বিষয়ে মুখ খুলেছেন ময়নাতদন্তের সহকারী ও ডোম সিকান্দার। সিকান্দার যে তথ্য দিয়েছেন তাতে আর বাঁচার কোনো পথ খোলা রইল না সামিরার ডন লুসিদের। রক্ত সম্পর্কে কি বললেন ডোম সিকান্দার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমান শাহর মরদেহে রক্তের দাগ দেখার অভিযোগ করেন তার মা। এ নিয়ে কথা বলেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা মর্গ সহকারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সহকারী মোহাম্মদ সেকেন্দার বলেন, ওই সময় গলায় যে দাগ ছিল সেগুলো নোট করা হয়। পুরো বডির সিমটম নোট করার পর নিখুঁতভাবে ডাক্তার ময়না তদন্ত করেছেন। পোস্টমর্টেমে আমাদের যেখানে যেখানে নিয়ম কাটার সেটা করে সম্মানের সহিত সেলাই করে দিয়েছি। মরদেহে রক্ত থাকার বিষয়ে এই মর্গ সহকারী বলেন, মৃত্যুর আগে রক্ত থাকলে সেটার ছবি নিশ্চয়ই আছে। কেউ যদি তুলে থাকে ওইটা একটা ডকুমেন্ট, আর ময়না তদন্তের পর রক্ত লাগলে এইটাতে কিছু করার নাই। এদিকে 1997 সালে এক আসামির জবানবন্দি ঘিরে মামলা নতুন মোড় নিয়েছে। মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ জানান, সালমানকে হত্যার পর অপমৃত্যুর ঘটনা সাজানো হয়েছে। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথাও স্বীকার করেন রেজভি। পুলিশ বলছে সামিরা ও ডন দেশে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা না গেলেও তদন্ত চলছে। ডিএমপির মিডিয়া সেলের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে এজাহারে নাম রয়েছে তদন্তের স্বার্থে আমরা তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান শনাক্ত করতে পারলে হয়তো আমরা তাদের কাছ থেকে মামলা তদন্তের জন্য তথ্য সংগ্রহ করতে পারব। এক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গেও বেঁচে ছিলেন চিত্রনায়ক সালমান শাহ। সম্প্রতি এমনই দাবি করেছেন নায়কের মা নীলা চৌধুরী। দীর্ঘ 29 বছর ছেলে হত্যার বিচারের দাবি করা এ মা এবার বিশেষ সাক্ষাৎকারে নায়কের মরদেহ ও ময়না তদন্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। সালমান শাহর মৃত্যুর দিনের কথা মনে করে সংবাদ মাধ্যমে নীলা চৌধুরী দাবি করেন, সুপরিকল্পিতভাবে তার ছেলেকে শেষ করেছেন ঘাতকরা। ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ওই ফ্ল্যাটে ছুটে যান, দেখেন অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি ছিল ওই দিনের ফ্ল্যাট। এটা কিভাবে সম্ভব বলে প্রশ্ন ছোড়েন সালমানের মা। আলাপচারিতার এক পর্যায়ে নীলা চৌধুরী বলেন, ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল। ছেলের নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নিতে চেষ্টা করি, তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রীতা ও ইয়াসমিন নামে 2 জন আমার পথ আগলে দাঁড়ায়। বলে, কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ ওকে?
আমি তখন তাদের বলি, তুমি কে? আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে কথা বলার? নীলা চৌধুরী আরো বলেন, লিফট তখন নিচে নামে না, সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা। অনেক কষ্টে নিচে আসি, নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই। ওই দিন রাতে অনেক লোক ইমনের ফ্ল্যাটে ছিল, খাওয়া দাওয়া হয়েছিল। এত মানুষের ভিড়ে আমার ছেলে অপমৃত্যু করল কিভাবে? ক্ষোভ প্রকাশ করে সালমান শাহর মা বলেন, প্রথমে ওর নিথর দেহ নিয়ে হলি ফ্যামিলি যাই। আমি একজন রাজনীতিবিদ, আমাকে সবাই চেনে, সম্মান করে, কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি। জোর করে একজন ডাক্তারকে ডেকে আনি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স আছে, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান, ওনার ট্রিটমেন্ট এখানে হবে না। এরপর অভিনেতার মা বলেন, ঢাকা মেডিকেল যখন যাই তখন নিমনের কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো মারা গেছে। ময়না তদন্ত করার আগে ইসিজি করতে হয়, এক্স রে করতে হয়, কিছুই এরা করেনি। মর্গের এক সালমান ভক্ত ওর নিথর দেহ দেখে বলে, সালমান তো মরে নাই। তখন ওকে ওরা বলে, তাড়াতাড়ি সেলাই কর, তা না হলে তোর আমার মৃত্যু এভাবে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চিকিৎসকদের কাছে জানতে চাই, আমার ছেলেকে যখন কাঠের বাক্সে তুলল তখন আমি তো অনেক দূরে, আমাকে ওকে ধরতে দেওয়া হয়নি, কিন্তু আমি দেখেছি সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত। এটা কেন? মৃত কারো রক্ত কি লাল হয়? কেন পালস চেক না করে বলা হলো সালমান মারা গেছে? আমার তাই এখনো মনে হয় মর্গেতেও বেঁচে ছিল আমার ছেলেটা। 1996 সালে 6 সেপ্টেম্বর রাজধানী নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে মারার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসি দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। লুসি মামলার এজাহার নামীয় 3 নম্বর আসামি। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে 27 অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। নায়িকা শাবনূরকে কেন আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করে নারী নামের কলঙ্ক, ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলো না। দীর্ঘ 29 বছর পর বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে আসলে নেওয়া হয়েছে। এরপর থেকেই সবার একটাই দাবি যে এই মৃত্যুর রহস্য আসলে উন্মোচন হোক। তো আমরা এই মুহূর্তে আছি এফডিসিতে, সেখানে সালমান ভক্তরা, বেশ কয়েকজন সালমান ভক্তকে আমরা পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলবো, আসলে তারা কি চাইছেন এবং তারা কি বলছেন সেটা আমরা জানবো। এই যে আপনারা এখানে আছেন, আমরা দেখছি যে বলছিলেন যে সকাল থেকে এখানে অবস্থান করছে, কি বলবেন নতুন করে আসলে 29 বছর পরও এই যে আপনাদের প্রিয় নায়ককে নিয়ে যে এই আবেগ বা এটি নিয়ে আসলে কি বলবেন? ধন্যবাদ। সেটা হচ্ছে, দেখেন 29 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে। শুধুমাত্র অপমৃত্যু মামলা থেকে এটাকে হত্যা মামলা রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভক্তবৃন্দ থেকে প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করবো। আমরা যতটুকু জানি যে আসলে মামলা হয়েছে, আমরা দেখেছি সেই মামলা যারা আসামি, প্রধান আসামি করা হয়েছে সামিরা, তার স্ত্রীকে, সেই সাথে ডন আছেন, আরও বেশ কয়েকজন আজিজ ভাই সহ অনেকেই আছেন। এই যে আমরা যতটুকু জানি যে তারা দেশেই রয়েছেন, কেন আসলে পুলিশ গ্রেফতার করতে তাদের দেরি হচ্ছে, কি মনে হয় আপনাদের কাছে? দেখেন, এটি একটি অনেক চাঞ্চল্যকর একটা হত্যা আসলে, ঠিক আছে। তো যেহেতু ওনারা 29 বছর এটাকে চাপিয়ে রেখেছে, তো এখন 29 বছর পরে এটাই যখন এসে নাড়াচাড়া পড়লো, এই হত্যা মামলায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। তো যখনই নিউজ এসে অবশ্যই তারা গা ঢাকা দিবে, কারণ যেহেতু অপমৃত্যু মামলা তারা তো একটু নির্বিঘ্নে চলাফেরা করেছে, যেহেতু তাদেরকে অ্যারেস্ট হওয়ার ভয় নেই অপমৃত্যু মামলায়, স্বাভাবিকভাবে ভয় নেই। হত্যা মামলা হলে অবশ্যই তারা অ্যারেস্ট হওয়ার একটা ভয় থাকে, সেই জন্য হয়তো তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি, কথাবার্তা বলছি। এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক। আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে। একটা অস্থির সময় পার করছে বাংলাদেশ, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে সরকার এখন রাষ্ট্র মানে কি বলা যে সরকারে আছে, নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে করতে হচ্ছে। আর বিশেষ করে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পলিটিশিয়ান না, সো রাজনীতির অনেক মারপ্যাচ, তিনি আসলে দিশেহারা হয়ে আছেন। বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপ, বাহির থেকে আওয়ামী লীগের চাপ, দেশের বাহির থেকে নানান ধরনের চাপ, ওনার অবস্থা আসলে হয়ে গেছে বাপরে বাপ।
এখন হঠাৎ করে আমরা যখন দেখছি নির্বাচন নিয়ে মোটামুটি একটা নমিনেশন বা মনোনয়নের দিকে হাঁটছে, বড় রাজনৈতিক দলগুলো ক্যান্ডিডেট সিলেক্ট করছে, ঠিক ওই মুহূর্তে এসে গতকালকে রয়টার্সে শেখ হাসিনার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার কিছু বক্তব্যকে কেন্দ্র করেই সম্ভবত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন। কারণ শেখ হাসিনা প্রথমত তিনি যা ঘটছে এটার জন্য ক্ষমা চাইবেন না, কারণ তার বক্তব্য তার সরকারকে ষড়যন্ত্র করে হটানোর জন্য এই টোটাল জিনিসটা হয়েছে, সো তিনি ক্ষমা চাইবেন না। এরপর আসছে নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন টিকবে না, বা জাতির মধ্যে একটা বড় অংশের ভোটার যারা আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা মেনে নেবে না। ইভেন এখানে তিনি নানান ধরনের বক্তব্য দিয়েছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ওনার যারা সহকর্মীরা আছেন তাদের মধ্যে কি এটার একটা রিফ্লেকশন হচ্ছে না? অবশ্যই হচ্ছে, অন্তরে অন্তরে হচ্ছে, হয়তো মুখে বলছে না। কিন্তু যখন গতকালকে রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা জরুরি বার্তা দেশবাসীর প্রতি আসলো, তখনই বোঝা গেল যে শেখ হাসিনার ওই বক্তব্যের একটা রিফ্লেকশন আমাদের প্রধান উপদেষ্টার কণ্ঠে কাজ করে যাচ্ছে। এমনিতেও কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, একটা নির্বাচন উপহার দেওয়া। সেই নির্বাচন নিয়ে তিনি বলছেন যে, প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকেও অনেক অপশক্তি কাজ করবে। তার এই আশঙ্কা কিন্তু একবারে অমূলক না। আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন, ডক্টর ইউনূস যেটা চাইছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন দিবেন, সুতরাং এটা আওয়ামী লীগ কখনোই হইতে দিবে না। আবার তাদেরকে যেহেতু নিষিদ্ধ করে রাখা হয়েছে, রাজনৈতিকভাবে তারা নির্বাচনে আসতে পারবে না, সো তারা ডিস্টারবেন্স করবে। এখন দেশের বাহির থেকে কারা করবে? ডক্টর ইউনূসের ধারণা ভারত এখানে একটা বড় ভূমিকা রাখছে, এছাড়া আরো বিভিন্ন শক্তি কাজ করে যাবে। তবে তিনি বলছেন যে বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হামলা বা নাশকতা চালাতে পারে। এখন যদি আসলে এমন কিছু হয় তাহলে কি রাষ্ট্র প্রস্তুত আছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য? নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলা নিজেরাও তো ভোট কেন্দ্র দখল, তারপর হচ্ছে ভোট লুটপাট, এগুলোতে জড়াইতে পারে, সহিংসতা হইতে পারে। তাহলে এই জায়গাটা কিভাবে তিনি মোকাবেলা করবেন? তো ডক্টর ইউনূসের বক্তব্য যে এই নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং, যত বড় ঝড়ঝাপটা আসুক আমাদের তা মোকাবিলা করতে হবে। এখন মোকাবিলাটা কে করবে? আমাদের রাষ্ট্রশক্তি আসলে কি ক্যাপাবল? আমরা দেখলাম যে 13 জন আনসার আর কয়েকজন সদস্য দিয়ে এক একটা ভোট কেন্দ্র পাহারা দেওয়া হবে, এগুলোকে আসলে পর্যাপ্ত কোন একটা রাজনৈতিক শক্তির সামনে? এরপর আমাদের প্রেস সচিব বলছেন যে ডক্টর ইউনূস বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, আর এ লক্ষ্যে 15 নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন ডক্টর ইউনূস। আগামী 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তাদের পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকদের দায়িত্ব বন্টনের জন্য 64 জেলার আপনার কি বলা হয় যে একটা বলয় তৈরি করা হচ্ছে। আরো জানানো হয়েছে নির্বাচন ঘিরে দেশ এবং বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে, আর এগুলোকে ঠেকাতে বিশেষ কমিটি নির্দেশেও গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যেন প্রস্তুত থাকে সেটারও নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্বাচন ঘনিয়ে এলেও এখানে আরো অনেক কিছু হয়তো সামনে আসবে। আসলে কিন্তু একটা ক্রান্তিকাল সামনে আসতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। ফাঁসি থেকে বাঁচতে নানান ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন সালমান শাহর কুলাঙ্গার স্ত্রী সামিরা। সামিরা বারবার দাবি করছেন সালমান শাহর নাকি জন্মগতভাবেই অপমৃত্যুর প্রবণতা বেশি। সালমান শাহ নাকি আগেও 3 বার অপমৃত্যুর প্রচেষ্টা করেছিলেন, এমনকি সামিরা না চাইলেও সালমান শাহ নাকি সামিরাকে বিয়ের জন্য পাগল ছিল। সামিরা বিয়ের জন্য রাজি না হওয়ায় নায়ক নাকি অপমৃত্যু করবেন বলেও ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল, কিন্তু এসবের শতভাগই ছিল মিথ্যা দাবি। এতদিন পর জানা যাচ্ছে সালমান শাহ কখনোই সামিরার জন্য পাগল ছিল না, বরং সালমান শাহের সাথে মেয়ের বিয়ে দিতে এবং তাদের সংসার থেকে মাকে বিতাড়িত করতে কুফরি কালাম অর্থাৎ তাবিজ করেছিল সামিরার মা লুসি, যেটি একটি ভিডিও বার্তায় ফাঁস করেছেন এই মামলার অন্যতম পলাতক আসামি এবং সামিরার বান্ধবী রুবি। সামিরাকে কেন জিজ্ঞেস করা হয় না? আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি আত্মহত্যা। এখন বলুক দেখি যে আমার ছেলেদের কি জন্য কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে। রুবির থেকে জানা যায় সালমান শাহর খালার সাথে সামিরার মার পরিচয় হয় লুসির বিউটি পার্লারের মাধ্যমে। সেখান থেকে সালমান শাহের খালা আর সামিরার মায়ের সুসম্পর্ক তৈরি হয়। পারিবারিকভাবে সেই লুসি সালমানের ফ্যামিলির সম্পর্কে সবকিছু জেনে শুনে বংশগতভাবে তারা সুশিক্ষিত চৌধুরী বংশের মানুষ এবং সালমান শাহ পরিবারের বড় ছেলে সবকিছু জেনে বুঝে লুসি সামিরার সাথে সালমানের বিয়ের পরিকল্পনা করেন। সামিরার মা এবং সামিরা ঘন ঘন যাতায়াত করত তখন সালমানের বাসায়। লুসি নিজের মেয়েকে লেলিয়ে দেয় সালমানের দিকে, অথচ তখন সালমান শাহ পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছে। সালমানকে কাবু করার জন্য সামিরার মা লুসি সালমানকে কবিরাজের মাধ্যমে তাবিজ করত, যা মৃত্যুর আগ পর্যন্ত চালু ছিল। এই তাবিজ ব্যবহার করে সালমানকে পাগল বানিয়ে সামিরাকে বিয়ে করতে বাধ্য করে লুসি। সালমান শাহর মতো সুশিক্ষিত, মার্জিত, সুদর্শন, অমায়িক একজন মানুষ কি করে সামিরা চাকমার মতো একজন মেয়েকে জীবনসঙ্গিনী করবে, এটাই ভেবে পান না অনেকেই। তবে তাবিজের কারণে সালমান শাহ সামিরার প্রতি আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে পরিবারের অমতে লুকিয়েই বিয়ে করে ফেলে। পরিবারের সবার আদরের বড় ছেলে হঠাৎ করে না জানিয়ে বিয়ে করছে, না মেনে উপায় আছে? সামিরার মা লুসি এখানে তাবিজের মাধ্যমে সাকসেসফুল হয়।
সালমান শাহ আর সামিরার মাঝখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে হলো সেই দরবেশ যে সালমানকে মৃত্যুর আগ পর্যন্ত তাবিজ করে রেখেছিল। উনি সেই ব্যক্তি যিনি সালমান শাহ জীবিত থাকাকালীন অনেকবার তার উপর জিন চালান করত। সালমানের উপর জিন চালান করত এটা ডন একাধিকবার গণমাধ্যমে স্বীকার করেছে। সালমান শাহের মৃত্যুর সময় বেড থেকে অনেক তাবিজ উদ্ধার করা হয়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকেই আমরা এই দাবিকে হাস্যকর কিংবা মিথ্যা বলতে পারি, কিন্তু এটাই সত্য। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে সালমান শাহর বিষয় নিয়ে কথা হয়। দর্শক এই সালমান শাহর বিষয় নিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য বা অনেকের নাম যে উঠে এসেছে এইগুলো নিয়ে কথা হয়েছে। গাইস এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।